নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই সুখেন্দু টেক পরিবারে। কৃষক বন্ধুদের জন্য খুবই আনন্দের খবর। এবার কৃষক বন্ধুরা মাসে ১,০০০ টাকা করে ভাতা পেতে পারেন। এই ভাতা পাওয়ার জন্য আবেদন শুরু হয়েছে। আপনারা কিভাবে সেই আবেদন করবেন, আবেদনের কি কি শর্ত রয়েছে, কোথায় আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, আবেদনের ফর্ম কোথায় পাবেন, আবেদনের ফর্ম কোথায় জমা দেবেন, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের ভিডিওতে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পটি নিয়ে আলোচনা করব সেটি হলো পশ্চিমবঙ্গ কৃষক বার্ধক্য ভাতা প্রকল্প। পশ্চিমবঙ্গ কৃষক বার্ধক্য ভাতা প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রধান প্রকল্প। কৃষক বার্ধক্য ভাতা প্রকল্প শুরু করার পিছনে মূল উদ্দেশ্য হলো বয়স্ক কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করা এবং মাসিক আয় নিশ্চিত করা। অবসর গ্রহণের বয়সে কৃষকদের কোনো আয়ের উৎস থাকে না বা নির্দিষ্ট বয়সের পরে তারা আর মাঠে কাজ করতে সক্ষম হন না। সেই কারণে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সমস্ত যোগ্য কৃষকদের প্রতি মাসে ১,০০০ টাকা মাসিক পেনশন প্রদান করবে এই প্রকল্পটির মাধ্যমে। তো এই প্রকল্পের যে ফর্মটি আছে সেই ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন প্রথমে সেটা আমি বলছি। তারপরে এই প্রকল্পে এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস জমা দেবেন সেটা বলবো, এবং তারপরে এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি শর্ত রয়েছে সেটাও বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফর্মটি দেখতে পাচ্ছেন, ফর্মটির এখানে আপনার যিনি আবেদনকারী ওনার মহকুমার নাম লিখবেন, তার নিচে ওনার জেলার নাম লিখবেন। বিষয় এখানে দেওয়াই রয়েছে কৃষক বার্ধক্য ভাতা পাইবার জন্য আবেদনপত্র। এরপর এখানে আবেদনকারীর নাম লিখবেন। ফর্মটি বাংলায়, আপনারা বাংলায় অথবা ইংরেজিতেও লিখতে পারেন। তারপর রয়েছে পিতা বা স্বামীর নাম, অর্থাৎ আবেদনকারীর পিতার নাম লিখবেন, আর আবেদনকারিনী যদি মহিলা হন তাহলে তার স্বামীর নাম লিখবেন। তারপর রয়েছে আবেদনের সময় দরখাস্তকারীর বয়স। তো এই জায়গাটায় আবেদনকারীর বয়স লিখবেন এবং বয়সের প্রমাণপত্র এই ফর্মের সঙ্গে যুক্ত করবেন। তার নিচে ক্ষয়ের দাগে রয়েছে শারীরিকভাবে অক্ষম বা পঙ্গু কিনা, যদি হ্যাঁ কি না ওখানে লিখবেন। যদি হ্যাঁ হয় তার প্রত্যয়িত প্রমাণপত্রের কপি যুক্ত করতে হইবে। এরপর এই জায়গাটায় আবেদনকারীর পূর্ণ ঠিকানা লিখবেন। প্রথমে বর্তমান ঠিকানা লিখবেন, গ্রামের নাম, তারপরে ডাকঘরের নাম, পিনকোড, থানা, ব্লক, জেলার নাম লিখবেন। তারপরে স্থায়ী ঠিকানা লিখবেন, গ্রামের নাম, ডাকঘর, পিনকোড, থানা, ব্লক, জেলা। প্রথমে বর্তমান ঠিকানা লিখবেন, তার নিচে স্থায়ী ঠিকানা লিখবেন। তারপর রয়েছে এখানে আপনি আপনার ভোটার কার্ডের নম্বরটি লিখবেন এবং বলেছে ভোটার কার্ডের জেরক্সটি ওই ফর্মের সঙ্গে যুক্ত করতে। তার নিচে রয়েছে আধার কার্ডের নম্বর, এখানে লিখবেন। এরপর 5-এর দাগে রয়েছে আপনার অর্থনৈতিক অবস্থা, ওখানে আপনার অর্থনৈতিক অবস্থাটি লিখবেন। তারপর রয়েছে বর্তমানে নিজ মালিকাধীন জমির পরিমাণ, এই জমির রেকর্ড বা আড়াই শংসাপত্র বা বিএলওর শংসাপত্র এখানে যুক্ত করতে হবে ফর্মের সঙ্গে। এখানে কি লিখবেন, প্রথমে রয়েছে নিজস্ব জমি, যদি নিজস্ব জমি হয় তা প্রথমে ব্লকের নাম লিখবেন, তারপরে মৌজা, জেল নম্বর, খতিয়ান নম্বর, দাগ নম্বর, জমির পরিমাণ, এটা প্রথমে লিখলেন। তারপরে বর্গা জমি ব্লকের নাম লিখবেন, মৌজার নাম লিখবেন, জেল নম্বর লিখবেন, খতিয়ান নম্বর লিখবেন, দাগ নম্বর লিখবেন, জমির পরিমাণ লিখলেন বর্গা জমির ক্ষেত্রে, যদি বর্গা জমি থাকে। তারপর রয়েছে যে জমিটি আপনারা লিখলেন, তো উক্ত জমি নিজ হাতে চাষ করতেন কিনা হ্যাঁ, বা বর্তমানে চাষ করেন না হ্যাঁ কি না এখানে লিখবেন। তারপর রয়েছে বর্তমানে নিজের কোনো আয় আছে কি না, থাকলে তার বিবরণ দেবেন। তারপর রয়েছে অন্য সূত্র হইতে পাইয়া থাকিলে তাহার বিবরণ এখানে লিখবেন। তারপর 6-এর দাগে রয়েছে বিষয় হ্যাঁ হলে এবং এর জন্য স্থানীয় পঞ্চায়েত প্রধানের শংসাপত্র যুক্ত করিতে হইবে। 6 দাগের কয়টি কি আছে দেখুন, আপনি কৃষি শ্রমিক কিনা, যদি হ্যাঁ হয় হ্যাঁ লিখবেন, যদি না হয় না লিখবেন। তারপর রয়েছে পশ্চিমবঙ্গে বসবাসের কাল, অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গে কতদিন বাস করছেন সেটা লিখবেন। 7-এর দাগে রয়েছে তপশিলভুক্ত জাতি উপজাতি কিনা, হ্যাঁ হলে নিজ প্রত্যয়িত প্রমাণপত্রের কপি যুক্ত করিতে হইবে, আর না হলে না লিখবেন, কিছুই যুক্ত করতে হবে না। 8-এর দাগে রয়েছে আবেদনকারীর পরিবারস্থ ব্যক্তিদের পূর্ণ বিবরণ, অর্থাৎ
যিনি আবেদনকারী বা কারিনী ওনার পরিবারের সকলের বিবরণ এখানে দিতে হবে। প্রথমে নাম লিখতে হবে, তারপরে ঠিকানা লিখতে হবে, বয়স লিখতে হবে, পেশা লিখতে হবে, মাসিক আয় তাদের কত এবং আবেদনকারীর সঙ্গে তাদের কি সম্পর্ক রয়েছে সেটা লিখতে হবে এবং আবেদনকারী এর উপর নির্ভরশীল কিনা সেটাও লিখতে হবে। হ্যাঁ হলে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। এখানে পরপর করে আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে তাদের নাম, প্রত্যেকের নাম লিখবেন। আর বলছে যদি এখানে না ধরে তাহলে প্রয়োজনে পৃথক পৃষ্ঠা যুক্ত করতে পারেন। 9 দাগে বলেছে কেন্দ্র, রাজ্য সরকার, স্থানীয় প্রশাসন বা সরকার পোষিত কোনো সংস্থা থেকে অন্য কোনো ভাতা পাচ্ছেন কিনা। যদি হ্যাঁ হয় হ্যাঁ লিখবেন, যদি না হয় না লিখবেন এবং উভয় ক্ষেত্রে স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিকের শংসাপত্র যুক্ত করতে হইবে। এরপর 10 দাগে একটি ডিক্লারেশন রয়েছে, নিজস্ব ডিক্লারেশন। এত দ্বারা আমি অঙ্গীকার করিতেছি যে উপরে তথ্যাদি সত্য এবং আমার কোনো আত্মীয় নাই যাহার উপর আমি ভরণ পোষণের প্রত্যাশা রাখি। উপরোক্ত তথ্যাদি প্রমাণপত্র সংস্থাপত্র ভুল প্রমাণিত হইলে আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হইবে। এরপর এই জায়গাটিতে আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর, আর যদি সই করতে না পারেন টিপ সই দেবেন, নিচে তারিখ লিখে দেবেন। আর এদিকটা শনাক্তকারী স্বাক্ষর ও পদমর্যাদা। প্রধান, গ্রাম পঞ্চায়েত সভাপতি, পঞ্চায়েত সমিতির যে কোনো সদস্য হতে পারে, এখানে সই করবে, তারিখ দেবে এবং ওনাদের যা সিল সেখানে সিলটি লাগিয়ে দিবে। তারপরে যে ফর্মটি রয়েছে এটিও পূরণ করতে হবে। এত দ্বারা জানানো যাইতেছে যে স্ত্রী বা শ্রীমত্তা নাম লিখবেন, তারপরে পিতা বা স্বামীর নাম লিখবেন, গ্রাম, পোস্ট, জেলা লিখবেন এবং এখানে লিখবেন কত সাল থেকে বাসিন্দা। তো এটা প্রধানের সংস্থাপত্র, এখানে প্রধানের নাম লিখবে এবং কোন পঞ্চায়েত সেটা নাম লিখে তার সিলমোহর দেবেন। তারপরে একটি শংসাপত্র রয়েছে, সেখানেও এইভাবে পূরণ করার পর বিএল অ্যান্ড এলআরও, রেভিনিউ অফিসার, রেভিনিউ ইন্সপেক্টরের সই এবং সিলমোহর দেবে। তারপরে শংসাপত্রটি আপনারা পূরণ করবেন এবং সেক্ষেত্রে এখানে বিডিও সই এবং সিলমোহর দেবে। তার নিচে রয়েছে সেই আবেদনকারীর নাম, পিতার নাম, ঠিকানা সব লিখবেন। লিখে এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি রয়েছেন তিনি তার সই করবেন এবং তিনার সিলমোহর এখানে লাগাবেন। তারপরে এই জায়গাটা রয়েছে আবেদনকারীর আধিকারিকের রিপোর্ট। এটা পূরণ করার কোনো দরকার নেই, এটা আধিকারিক আপনার পূরণ করবে। তো এত সময় আপনারা যে ফর্মটি দেখলেন পূরণ করার পদ্ধতি, সেই ফর্মটি পূরণ করার পর এই ফর্মের সঙ্গে কি কি কাগজপত্র জমা দেবেন সেটা আমি এবার বলছি। এই ফর্মটি পূরণ করে ফর্মের সঙ্গে আপনার বয়সের প্রমাণপত্র দেবেন, ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, জমির রেকর্ডের জেরক্স, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেটের জেরক্স, প্রতিবন্ধী সার্টিফিকেট থাকলে প্রতিবন্ধী সার্টিফিকেটের জেরক্স, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, গ্রামের ক্ষেত্রে প্রধান, পৌরসভার ক্ষেত্রে চেয়ারম্যান দেবে এই সার্টিফিকেট, সেটিও জমা করতে হবে। আয়ের সংস্থাপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, কৃষি শ্রমিকের ক্ষেত্রে পঞ্চায়েত প্রধানের সংস্থাপত্র, অন্য কোনো ভাতা পান না এই মর্মে বিডিও মহাশয়ের কাছ থেকে সংস্থাপত্র। যে ফর্মটি দেখলাম সেই ফর্মটি পূরণ করে তার সঙ্গে এই ডকুমেন্টসগুলো যোগ করে সংশ্লিষ্ট কৃষি দপ্তর অফিসে জমা দেবেন। আর এই ফর্মটি যে অফিস থেকে সংগ্রহ করবেন সেই অফিসেই জমা দেবেন। আপনারা কৃষি দপ্তর অফিস থেকেই ফর্মটি সংগ্রহ করবেন, কারণ অনেক ক্ষেত্রে জেরক্স ফর্ম জমা নিতে চায় না। তাই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কৃষি দপ্তর থেকে অরিজিনাল ফর্মটি নিয়ে ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র যোগ করে ওই কৃষি দপ্তরেই জমা দেবেন। এবার এই প্রকল্পে আবেদনের জন্য কিছু শর্তের কথা বলা হয়েছে। শর্তগুলি কি কি রয়েছে আমি বলছি। এই প্রকল্পের অধীনে পেনশন পাওয়ার জন্য কৃষকের বয়স 60 বছর বা তার ঊর্ধ্বে হতে হবে। কিন্তু যে সমস্ত কৃষকরা প্রতিবন্ধী তাদের বয়সের ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। পেনশন পাওয়ার জন্য তাদের বয়স 55 বছর বা তার ঊর্ধ্বে হলে হবে। 3 নম্বর শর্ত কি রয়েছে, কৃষক হলে সর্বাধিক 1 একর জমির মালিক বা বর্গাদার হলে সর্বাধিক 2 একর জমি চাষ করতেন বা ভূমিহীন ক্ষেতমজুর অর্থাৎ যাদের জমি নেই তারাও আবেদন করতে পারবেন। 4 নম্বর কি রয়েছে, জীবন ধারণের জন্য অন্য কোনো সংস্থান নেই কিংবা নিকট আত্মীয় কেউ দেখভাল করেন না। 5 নম্বর কি রয়েছে, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার অথবা তাদের দ্বারা পরিচালিত বা পোষিত কোনো সংস্থা থেকে কোনো প্রকার ভাতা বা আর্থিক সাহায্য পান না। 6 নম্বরে কি রয়েছে, প্রতি মাসে 1000 টাকা হিসাবে এই ভাতা 9টি শ্রেণীতে দেওয়া হবে।
সাধারণ শ্রেণীর কৃষক বর্গাদার ভূমিহীন ক্ষেতমজুর, তপশিলি জাতির কৃষক বর্গাদার ভূমিহীন ক্ষেতমজুর, তপশিলি উপজাতির কৃষক বর্গাদার ভূমিহীন ক্ষেতমজুর, এই 9টা শ্রেণীতে 1000 টাকা করে মাসিক ভাতা পাবেন। এরপর বলা হয়েছে আবেদন জমা দেওয়ার স্থান, স্থানীয় ব্লকের সহকারী কৃষি অধিকর্তার অফিসে। এই অফিসেই আপনারা আবেদন ফর্মটি জমা দেবেন। তা আমি উপরে যে শর্তগুলো বললাম, এই শর্তগুলো পালন করতে পারলেই তবেই আপনারা আবেদন করবেন, না হলে আবেদন করে কোনো লাভ নেই। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।